This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, এতদিন ধরে যারা নিজেদেরকে পাওয়ার হাউস বলে ভাবতো, আজ তারাই ভারতের সামনে এসে বলছে যে আমরা যা করেছি সেটা ভুল বোঝাবুঝির ফল। অবিশ্বাস্য শোনালেও ঘটনাটি কিন্তু সত্যি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভারত এমন একটি স্টেপ নিয়েছে যার ধাক্কা ইউরোপের উচ্চ পদস্থ নেতাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। এখন রিপোর্ট উঠে আসছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সিনিয়র লেভেল থেকে একটা কথাই ঘুরে ফিরে বলা হচ্ছে যে আমরা ভারতীয় তেল পরিশোধনাগার বা গ্লোবাল সাপ্লাই চেনকে টার্গেট করিনি। এই কথাটা বলার আগে ওরা যেন ভুলেই গিয়েছিল যে এখনকার ভারত শুধু রিয়্যাক্টই করে না, বরং ক্যালকুলেটেড কাউন্টার অ্যাটাক দিতে জানে। একসময় যাদের সামনে ভারতকে সোজা হয়ে দাঁড়াতে হতো, আজ তারাই ভারতকে রিকোয়েস্ট করছে দয়া করে পরিস্থিতিটা যেন আর খারাপ না হয়। ভারত ঠিক কী করেছিল জানেন? তা এমন কিছু ছিল না যা বোমা ফাটায়, বরং এমন কিছু ছিল যা ইউরোপের ইকোনমিক গ্যারাকলটা চেপে ধরেছিল ঠাস করে। আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা খুলে বলবো যে ভারত কোন পদক্ষেপটা নিয়েছিল আর ইউরোপের সেই গুপ্তচাল কিভাবে একেবারে উল্টে গেল, আর এখন কেন ইউরোপ একদম ক্ষমা চাইছে ভারতের কাছে। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে সবটা শুরু থেকে শুরু করা যাক। দেখুন, পুরো ঘটনাটির সূত্রপাত হয় সম্প্রতি ট্রাম্পের একটি স্পষ্ট হুমকি থেকে। উনি সাফ জানিয়ে দিলেন যে দেশ, বিশেষত ভারত আর চীন, যারা এখনও রাশিয়া থেকে ক্রুড অয়েল মানে কাঁচা তেল কিনছে, তাদের ওপর 500% ট্যারিফ চাপানো হবে। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে যায়নি। ভারত এই হুমকিকে পাত্তা না দিয়ে সরাসরি WTOর দরজা পর্যন্ত পৌঁছে যায়, এবং এখানেই আমেরিকা বুঝে যায় যে ভারতকে নিয়ে ছেলে খেলা করা যাবে না, কারণ ইন্ডিয়া এখন তাদের ইকোনমিক্যালি অপরিহার্য পার্টনার। কিন্তু আমেরিকা তো আমেরিকাই, ওরা আবারও একটা নতুন চাল চাললো। এবার তারা পুরনো ঘুঁটি ন্যাটোকে সামনে নিয়ে এলো, এই 32টি দেশের সামরিক জোট যেটা লিডারশিপ করে আমেরিকা। আর সেখানকার ন্যাটো চিফ কথায় কথায় একেবারে হুমকির সুরে বলে ফেললেন, যদি ভারত, ব্রাজিল বা চীন এইসব দেশগুলি রাশিয়ার সঙ্গে তেল কেনাবেচা চালিয়ে যায়, তাহলে ন্যাটো এদের ওপর 100% স্যাংশন আরোপ করবে। কিন্তু ভারত এখানেও এক চুল পিছু হটল না। ভারতের জবাব ছিল একেবারে স্পষ্ট, ন্যাটো কোনো আন্তর্জাতিক আদালত নয়, তাই যাদের নির্দেশে ভারত নিজেদের এনার্জি সিকিউরিটি নিয়ে সিদ্ধান্ত নেবে না। আমরা নিজেরাই ঠিক করব আমাদের কি এবং কোথা থেকে কিনতে হবে আর কোথায় বিক্রি করতে হবে। আর ভারতের এই জবাবটা ইউরোপীয় ইউনিয়নের গায়ে কাঁচা লঙ্কার মতো লেগে যায়। কারণ একবার ভাবুন যে ন্যাটোতে 32টি দেশ থাকলেও তার মধ্যে কানাডা আর আমেরিকা ছাড়া বাকি 30টি দেশ সব ইউরোপের। আর যখন ভারত এই নাটকীয় হুমকিকে পাত্তা না দিয়ে নিজের ডিসিশনেই অটল থাকে, তখন ইউরোপ বুঝে যায় যে ভারতকে সহজে বাগে আনা যাবে না। আর তাই ইউরোপীয় ইউনিয়ন এক প্রকার প্রতিশোধ নিতেই নিজেদের লেভেল থেকে রাশিয়ার বিরুদ্ধে 18 স্যাংশন প্যাকেজ ঘোষণা করে। কারণ পশ্চিমারা এখন একটা জিনিসই চায়, যে রাশিয়াকে একেবারে ফিনান্সিয়াল ও ট্রেড ওয়াইজ অসহায় বানানো, যাতে তারা ইউক্রেনের সামনে মাথা নত করতে বাধ্য হয়। তবে এই গোটা ঘটনার মাঝেই ইউরোপের ভেতরে যে ভারতের প্রতি ঈর্ষা ছিল তা আর চেপে রাখতে পারল না। তাই তারা এই সুযোগে 18তম স্যাংশন প্যাকেজে একটা খারাপ চাল চাললো। ভারতের দ্বিতীয় বৃহত্তম রিফাইনারি গুজরাটের নায়েরা এনার্জি লিমিটেডের ওপর সরাসরি স্যাংশন বসিয়ে দিল। একবার ভাবুন ব্যাপারটা আসলে কেমন, যে রিফাইনারি থেকে ভারত তেল রিফাইন করে আর তার সস্তা দামে ইউরোপই কিন্তু কিনে লাভ করে, আর তার উপরই এখন স্যাংশন। এটাই শুধু নয় যে ইউরোপ ভারতকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছে, তারাই আবার রাশিয়া থেকে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ LNG আমদানি করছে। উল্টে আমেরিকার ভেতরেও রাশিয়ার টাইটেনিয়াম কোম্পানিগুলি বিনা বাধায় চলছে। এই ডাবল স্ট্যান্ডার্ডের জবাবে ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নকে হিপোক্রেট বলে আখ্যা দেয়, আর এরপরেই যেন তাদের হুঁশ ফেরে। এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নের দূতেরা নিজেদের পক্ষ থেকে ভারতের কাছে সাফাই দিচ্ছে। রিপোর্ট অনুযায়ী তারা ভারতের কাছে ক্লিয়ারলি বলছে যে এই স্যাংশন রাশিয়ার বিরুদ্ধে, ভারতকে টার্গেট করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। ভারতের গ্লোবাল সাপ্লাই বা ক্রয় ক্ষমতার ওপর তার কোনো প্রভাব পড়বে না। এবং জি বিজনেসের রিপোর্ট অনুযায়ী তারা এটাও পরিষ্কার করে বলেছে যে আমরা ভারত থেকে আমদানি বন্ধ করছি না। তবে হ্যাঁ, তারা সরাসরি না বললেও ইনডাইরেক্টলি পুরো মেসেজটা পরিষ্কার যে তোমরা রাশিয়া থেকে তেল কিনতেই পারো, আমরা তোমাদের বাধা দিচ্ছি না। মানেটা কি দাঁড়ালো? মানে সামনে মুখে মিষ্টি কথা আর পেছনে গিয়ে সুযোগ পেলে ছুরি
ছুরি মারার প্রস্তুতি। কিন্তু এখন ভারতের স্ট্যান্ডস এমন, যেখানে তারা যেভাবে ইউরোপের দুইমুখ নীতিকে পাবলিকলি এক্সপোজ করেছে, তারপর তাদের সাহস নেই ভারতকে আবার সরাসরি থামানোর। কিন্তু এখন প্রশ্ন উঠছে একটাই, যে ইউরোপিয়ান ইউনিয়ন যখন এত সহজে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসছে, সেটা কি শুধুই ভারতের কূটনৈতিক চাপের ফল, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো গভীর চেসমোড়, যা লিড প্লেয়ার আজ ভারত? বন্ধুরা, সত্যিটা হলো আজ ভারতের গুরুত্ব এতটাই বেড়ে গেছে যে ইউরোপ চাইলেও ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো অ্যাকশন নিতে পারবে না। কারণ ব্যাপারটা শুধুমাত্র রাজনীতি নয়, ইকোনমিক্যালি, টেকনোলজি এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে ভারত এখন ইউরোপের অপরিহার্য পার্টনার। ইউরোপের বহু আইটি বেসড কোম্পানি সরাসরি ভারতের আইটি জায়েন্ট যেমন টিসিএস, ইনফোসিস এবং উইপ্রোর ওপরে নির্ভরশীল। আর ভারত তো এমনিতেই পরিচিত দ্য ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড নামে। আজও ইউরোপে উচ্চমানের কিন্তু সাশ্রয় মূল্যের ঔষধ, মেডিকেল ডিভাইস ভারত থেকেই পাওয়া যায়, যেগুলির ওপর নির্ভর করে শুধুমাত্র রোগী নয়, অনেক সময় যাদের সেনাবাহিনী, মেডিকেল ইউনিট পর্যন্ত। এছাড়া ভারত ইউরোপে বিপুল পরিমাণে গার্মেন্টস আর টেক্সটাইল প্রোডাক্টস পাঠায়। ভারতের এখান থেকে আয় যেমন হয়, তেমনি ইউরোপের মাথা ব্যথাও বেড়েছে। কারণ বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখন ধসে পড়েছে, আর চীনের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপর তারা ভরসা করতে পারছে না। তাই এমন সময় ভারতই হয়ে উঠেছে ইউরোপের লাইফলাইন। আরও গভীরভাবে দেখলে বোঝা যাবে যে চীনের প্রভাবকে ব্যালেন্স করার জন্য ইউরোপ আজ ভারতের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চায়। কারণ যদি ভারত পিছিয়ে যায়, তাহলে চীন তার লো কোয়ালিটি প্রোডাক্টসের ডাম্পিং শুরু করবে ইউরোপে, আর শেষমেশ ইউরোপকেই মাথা নিচু করে ভারতের দিকে ফিরে আসতে হবে। এটাই তো মূল কারণ যে আজ ইউরোপ চায় ইন্ডিয়া ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যাতে ভারতীয় পণ্য ডিউটি ফ্রি ইউরোপের বাজারে ঢুকতে পারে আর চীনের জঞ্জাল থেকে রেহাই পাওয়া যায়। শুধু তাই নয়, রাফাল যুদ্ধবিমান সহ একাধিক ডিফেন্স ডিলের মাধ্যমে ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলির ডিফেন্স কোম্পানিগুলির মোটা ইনকাম আসে ভারত থেকে। একটা সমীক্ষা বলছে যে ভারত ইউরোপের শুধুমাত্র ইম্পোর্ট এক্সপোর্ট ভলিউমই $124 বিলিয়ন ছাড়িয়ে গেছে। তাই এখন ফ্যাক্ট খুব সোজা, ভারতের প্রয়োজন ইউরোপের কাছে যতটা আছে, তার থেকেও বেশি ইউরোপের প্রয়োজন ভারতকে। তাই তারা যতই নাটক করুক, ভারতের কাছ থেকে দূরত্ব তৈরি করার সাহস কিন্তু তাদের নেই। তাই বন্ধুরা, এই পুরো ঘটনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার, যে আজকের ভারত হুমকিতে মাথা নত করে না, বরং নীতির ভিত্তিতে দাঁড়িয়ে থেকে পুরো বিশ্বকে নিজের শর্তে চালাতে জানে। এটা শুধু কূটনীতি নয়, এটা সেই নিউ ইন্ডিয়া যে নিজের স্বার্থ রক্ষা করতেও জানে আর গ্লোবাল লিডারশিপ দাবি করতেও জানে। আজকের ভারত শুধু প্রতিরক্ষা বা প্রযুক্তির শক্তি নয়, এটা হলো নৈতিক অবস্থান আর ন্যায়ের পক্ষে দাঁড়ানো একটি সভ্যতার নেতৃত্ব। কারণ আমাদের কাছে সম্পর্কের মূল্য আছে, কিন্তু আত্মসম্মান তার থেকেও বেশি। আর এই আত্মবিশ্বাসী আমাদের আসল অস্ত্র, যার ওপর ভর করেই ভারত আজ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, পুরো দক্ষিণ পাওয়ার ব্যালেন্সার হয়ে উঠছে। আর এই ভিডিওটি যদি আপনাদের মধ্যে একটুও গর্ব আর আত্মবিশ্বাস জাগায়, তাহলে কমেন্টে লিখে জানান যে আমি একজন ভারতবাসী এবং আমি নিজের দেশকে নিয়ে গর্ব করি। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর ভিডিওটিকেও শেয়ার করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।